দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সারা দেশে বাড়ছে ডেঙ্গু ও করোনার সংক্রমণ। ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা না মানায় সংক্রমণ বাড়ার শঙ্কা। যশোরে করোনায় গতকাল একজনের মৃত্যু। সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও স্থবির পাবনার ক্রীড়াঙ্গন। ব্যবহার হচ্ছে না শহীদ আমিনউদ্দিন স্টেডিয়াম, টেনিস কমপ্লেক্স ও জিমনেশিয়াম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 352 জন, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ ভর্তি। সবচেয়ে বেশি 167 জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে বরগুনা জেলায়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি। শত শত মানুষ দাঁড়িয়ে আছে লাইনে। তাদের বেশিরভাগই এসেছেন জ্বর নিয়ে। হাসপাতালের প্রতিদিনকার চিত্র এটি। ডেঙ্গুর হটস্পট বরগুনায় সবশেষ 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 63 জন। জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি 221 জন। শুধু বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি 193 জন। এ জেলায় চলতি বছর বেসরকারি হিসেবে মারা গেছে 19 জন, সরকারি হিসেবে 5 জন। স্বেচ্ছাসেবক সংগঠন থেকে আমরা ডেঙ্গু রোগীদের জন্য আর্থিক সহযোগিতা, দুস্থ রোগীদের জন্য আইভি স্যালাইন 4000 দেব আমরা, 1200 অলরেডি দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে মশারি টানানো সহ অন্যান্য নির্দেশনার মানার তোয়াক্কা করছে না বেশিরভাগ মানুষ। এতে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পেশেন্টের সংখ্যা অনেক বেশি, কিন্তু সবাইকে ম্যানেজ করে নিতে হচ্ছে। হিমশিম খেতে হচ্ছে তা বলবো না, কিন্তু একটু কষ্ট হচ্ছে। আমরা এর মধ্যে দিয়ে এটাকে ম্যানেজ করে নিচ্ছি। চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। নতুন শনাক্ত হয়েছে আরও 14 জনের। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 64 জন। এর মধ্যে 25 জন নগরীর এবং 39 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত মাসে আক্রান্ত হয়েছিল 116 জন। এ মাসে এখন পর্যন্ত 81 জন শনাক্ত হয়েছে। ডেঙ্গু রোগীদের সেবা দিতে ব্যাপক প্রস্তুতি রয়েছে হাসপাতালগুলোতে। প্রত্যেকটা মেডিসিন ওয়ার্ডে আমরা ডেঙ্গু কর্নার আলাদা করেছি, এবং এর মধ্যে যদি কোনো রোগী খারাপ হয়, আইসিইউ সাপোর্ট লাগে, আমাদের যে 60 বেডের আইসিইউ আছে, আমরা রোগীকে সাথে সাথে ওখানে শিফট করে ফেলবো। বরিশালেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 54 জন। জেলায় গত মাসে ডেঙ্গুতে আক্রান্ত হন 131 জন। আর এ মাসে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 288 জনের। মশারি ব্যবহার করবেন, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করবেন, মশা যাতে বংশবৃদ্ধি করতে না পারে সেইভাবে আপনারা নিজেরা সচেতন থাকবেন এবং আপনার আশেপাশে জনগণকে সচেতন করবেন। কুমিল্লা ও পটুয়াখালী সহ দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে 11টি জেলা। সর্বোচ্চ সংক্রমিত এলাকা বরগুনা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি মুশফিক আরিফ। বরগুনা পৌরসভার পক্ষ থেকে মশক নিধন কর্মসূচি কিন্তু শুরু হয়েছে আজকে। তারা 6টি ফগার মেশিন এবং 18টি কীটনাশক স্প্রে মেশিন দিয়ে তারা 9টি ওয়ার্ডে কার্যক্রম শুরু করেছে। তবে এত বড় এরিয়ার জন্য 6টি ফগার মেশিন এটি অপ্রতুল বলে তারা জানিয়েছে, এবং আইডিসিআর জানিয়েছে আজকে তাদের বরগুনায় যে কী কারণে ডেঙ্গু উপদ্রব বেড়েছে সেটির যে অনুসন্ধান, সেই অনুসন্ধানের আজকে তাদের শেষ দিন। তারা একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানিয়েছে যে প্রতিনিয়ত বরগুনা পৌরবাসী যেভাবে পানি জমিয়ে রাখে, অর্থাৎ মাছ চাষের মতো তারা মশক চাষ করেছে, এবং এটি একটি ভয়ঙ্কর তথ্য যে তারা যে পাত্রে পানি জমিয়ে রাখে সেখানে প্রতিনিয়ত ডেঙ্গু মশার, এডিস মশার লার্ভা তো উৎপাদন হচ্ছে। সারা দেশে অব্যাহত রয়েছে করোনার সংক্রমণ। যশোরে করোনা আক্রান্ত হয়ে গতকাল সন্ধ্যায় যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে সাবিলা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে 4 জন মারা গেল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা সাবিলা বেগম গত 12ই জুন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিকে চট্টগ্রামে নতুন করে 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে 56 জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছর চট্টগ্রাম জেলায় করোনায় 1 জন
জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম মহানগর ও উপজেলায় সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন। এছাড়া কুমিল্লায় নতুন করে 10 জনের করোনা শনাক্ত করা হয়েছে। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। পাবনায় আধুনিক স্টেডিয়াম, জাতীয় মানের সুইমিং পুল, টেনিস কমপ্লেক্স ও জিমনেশিয়াম সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও স্থবির হয়ে গেছে জেলার ক্রীড়াঙ্গন। পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে স্টেডিয়াম। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। এক বছর আগেও খেলাধুলায় মুখরিত ছিল পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়াম। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছিল কোনো না কোনো ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট, অথচ এখনকার চিত্র ভিন্ন। দীর্ঘদিন পাবনাতে খেলাধুলা নাই। খেলাধুলা যদি না হয় তাহলে কিন্তু প্লেয়ার বের হবে না। আমরা চাই পাবনায় বড় বড় খেলা টুর্নামেন্ট হোক, ছেলেপেলে খেলাধুলা আগ্রহ হোক, এটাই আমরা চাই। পরিচর্যার অভাবে মাঠে জমেছে ইট আর পাথর। খেলাধুলা করতে গিয়েও আহত হচ্ছে অনেকেই। খোঁড়া থাকে, তারপরে পাথর টাথর থাকে, তো এখানে প্র্যাকটিস করতে গেলে মনে করেন অনেকে আহত হই। মাঠে অনেক খোয়ার জন্য ভালোভাবে খেলাও যায় না। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল সুইমিং পুলটি হচ্ছে দেশের অন্যতম জাতীয় মান সম্পন্ন একটি সুইমিং পুল, যেখানে আছে আধুনিক গ্যালারি ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। অথচ সাঁতার প্রশিক্ষণ ছাড়া এখানে অনুষ্ঠিত হয়নি কোনো প্রতিযোগিতা। সাঁতারে রয়েছে এই জেলার গৌরবময় সোনালী অতীত। কোনো প্রতিযোগিতামূলক কোনো ব্যবস্থা এ পর্যন্ত আমাদের জেলা ক্রীড়া সংস্থা থেকে নেওয়া হয়নি। বিজনেসের দিকে জেলা ক্রীড়া সংস্থা এমনভাবে ছুটছে আসলে এখানে যে খেলোয়াড় তৈরি হবে সেই টেন্ডেন্সি তারা ভুলে যাচ্ছে। এক্সপার্ট প্রশিক্ষক এখানে নাই, যার জন্য এইটার বিঘ্ন ঘটতেছে। পাবনার ক্রীড়াঙ্গনে গর্ব করার মতো প্রতিষ্ঠান হচ্ছে স্যামসন এ চৌধুরী টেনিস কমপ্লেক্স। এই কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে অপেশাদার জাতীয় টেনিস প্রতিযোগিতা, অথচ দীর্ঘদিন ধরে এটিও বন্ধ। ফিমো শামসুল আরেফিন জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতাও, যেখানে অংশ নেন দেশের খ্যাতনামা খেলোয়াড়রাও। সেটিও এখন পরিত্যক্ত। 2018 সাল থেকে ন্যাশনাল খেলা হয়েছে, তারপর এ পর্যন্ত আমাদের জিমনেশিয়ামে প্রতিযোগিতামূলক কোনো খেলা হয় না। পাবনা স্টেডিয়ামের উন্নতি হয়েছে, চারপাশে গ্যালারি হয়েছে, আধুনিক সুইমিং পুল হয়েছে, ক্রিকেট জিমনেশিয়াম হয়েছে, কিন্তু সেই তুলনায় খেলার ভাটি পড়েছে। প্রায় 10 মাস আগে ভেঙে দেওয়া হয়েছে জেলা ক্রীড়া সংস্থার কমিটি। নতুন একটি এডহক কমিটি গঠন করা হলেও তাদেরও নেই কোনো কার্যক্রম। এডহক কমিটির কোনো কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার কারণে কোনো খেলাধুলা কোনো চর্চাও নাই, ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নাই বা কোনো প্রতিযোগিতাও সেরকম হচ্ছে না। ক্রীড়া সংগঠকদের মতে সরকারি উদ্যোগ এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া প্রাণ ফিরে পাবে না জেলার ক্রীড়াঙ্গন। পাবনার খেলাধুলার ব্যাপারে পৃষ্ঠপোষকতা একমাত্র জনাব অঞ্জন চৌধুরী করে থাকেন, এবং তিনি পাবনার ক্রীড়াঙ্গনটা তিনি ধরে রেখেছেন। আর এক্ষেত্রে আমি বলবো, বর্তমানে যে অবস্থা, একক ব্যক্তির পৃষ্ঠপোষকতায় তো সব খেলা সম্ভব না, আরও পৃষ্ঠপোষক দরকার। তবে এ জেলার ক্রীড়াঙ্গন নিয়ে আশাবাদী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তা। এখানে মাঠ সংস্কারের জন্য আমরা ওখানে স্টেডিয়ামে বসে আমি মিটিং করেছি, কোথায় কোথায় কী সমস্যা আছে সেগুলো ফাইন্ড আউট করেছি। যে দরজাটা খোলা ছিল সেটা আমরা বন্ধ করেছি, এখানে অবৈধ অনুপ্রবেশ ছিল সেটা আমরা বন্ধ করেছি। ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনার একটা উন্নত পরিবেশ, সুন্দর পরিবেশ নিশ্চিত করেছি। আমরা প্রথমেই ক্রিকেট লিগ, আন্ত উপজেলা ফুটবল লিগ, আন্ত ইউনিয়ন ব্যাডমিন্টন এবং সাঁতার প্রতিযোগিতা করব। এর মাধ্যমে আমরা মনে করব যে পাবনা জেলা ক্রীড়া সংস্থা আগের মতো তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। স্বাধীনতা উত্তরকাল থেকে পাবনার বিভিন্ন লিগ টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে স্কোয়াড গ্রুপ। এই গ্রুপের পাশাপাশি খেলাধুলার বিকাশে অন্যদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় ক্রীড়া সংগঠকেরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পাবনার ঐতিহ্যবাহী বনমালী শিল্পকলা কেন্দ্রের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান নজরুল স্মরণ সন্ধ্যা।
গত সন্ধ্যায় বনমালী শিল্পকলা কেন্দ্রের মঞ্চে কালজয়ী সাহিত্যী নজরুলের লেখা নিয়ে একক, দ্বৈত ও সমবেত নাচ, গান পরিবেশন এবং কবিতা আবৃত্তি করেন এই কেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের নৃত্য প্রশিক্ষক আফরোজা সুলতানা ঝরা। আবৃত্তি পরিচালনা করেন মাজেদা পারভিন বকুল ও হাবিবুল্লাহ জোয়ারদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ। অনেক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। ধানের দাম বৃদ্ধির অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। এক সপ্তাহ আগে স্বর্ণা ও 28 জাতের চাল কেজি 54 টাকা দরে বিক্রি হলেও এখন তা বেড়ে 56 টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট 68 থেকে বেড়ে 72 ও মোটা চাল 50 থেকে বেড়ে 52 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, আগে প্রতি মণ ধান 1000 থেকে 1200 টাকা বিক্রি হলেও এখন তা বেড়ে 1400 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। চালের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়িয়ে দিয়েছেন মিলাররা। গোপালগঞ্জে 5 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও পুরো চালু হয়নি ট্রমা সেন্টার। জনবল সংকটে ধার করে আনা 2 সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে চালু রাখা হয়েছে বহির্বিভাগ। নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি, ঘটছে চুরির ঘটনা। গোপালগঞ্জ প্রতিনিধি সাবেত আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদরের ঢাকা খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় 2020 সালে নির্মাণ করা হয় 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার। মহাসড়কে দুর্ঘটনা কবলিতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই হাসপাতালটি নির্মাণ করা হলেও বর্তমানে এখানে 2 জন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে জ্বর, সর্দি, কাশির মতো রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ 14টি পদ খালি থাকলেও নিয়োগ হয়েছে শুধু 1 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী। এতে ট্রমা সেন্টারটি পূর্ণাঙ্গ রূপ পায়নি গত 5 বছরেও। আমাদের ঢাকা খুলনা বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, এই হসপিটালটা খোলা থাকলে আমাদের গরিব মানুষের জন্য অনেক উপকার হয়। এটা চালু হলে আমাদের সবাই জনগণের একটু সুবিধা হতো। সরকারের দ্বারা আবেদন এটা যেন আপনার চালু করে দেয়, অনেকদিন ট্রমা সেন্টারটা পড়ে আছে। জনবল সংকটের কারণে এখানে সেবা প্রত্যাশীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মনে করেন প্রকল্পের সাবেক এই পরিচালক। 14টা পদ সৃষ্টির মাধ্যমে এই ট্রমা সেন্টার শুরুর কাজ হাতে নেওয়া হয়, যাহা প্রয়োজনীয় জনবলের তুলনায় খুবই অপ্রতুল। তবে ট্রমা সেন্টারটি চালু করার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন। এটা চালু করার জন্য কিন্তু বেশ কয়েকবার মন্ত্রণালয়ে লিখেছি। এখন নতুন করে 7000 সুপার নিউমোরিতে যে প্রমোশন দেওয়া হবে, আমরা আশাবাদী যে সেখান থেকে আমরা ডাক্তার থেকে পাবো এবং পাওয়ার পরে আমরা হয়তো বা ট্রমা সেন্টার পুরোপুরি চালু করতে পারবো। এই ট্রমা সেন্টারটি চালু হলে বরিশাল ডিভিশনের, খুলনা ডিভিশনের এবং এই গোপালগঞ্জের নদীর এই পারে ঢাকা ডিভিশনের এই বিভিন্ন জেলার ট্রমা রোগীদের সেবা করতে সক্ষম হবে। 1 একর জায়গার উপর নির্মিত এই ট্রমা সেন্টার নির্মাণে খরচ হয় 11,96 লাখ টাকা। মাছরাঙা, নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরগুনার আমতলীতে স্বামী স্ত্রী সহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, আমতলী কেওয়াবুনিয়া এলাকায় ঢাকাগামী লেনে ইকরা পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে তাদের মৃত্যু হয়। এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের কানসার্ট সুলেমান ডিগ্রি কলেজের সামনে ট্রাক চাপায় এক পথচারী নিহত হন। এ ঘটনায় ট্রাক জব্দ ও সহকারীকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ সদরের চরখণ্ড গোলরা এলাকায় সেলফি পরিবহনের একটি বাস চাপায় তারা মিয়া নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকালে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক 2 সড়ক দুর্ঘটনার মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। ফেনীর ফুলগাজীর বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে পানি নামার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এদিকে নদীর বাঁধ মেরামতের নির্দেশনা পেয়ে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা জানান, বন্যার কারণে অনেক ঘরবাড়ি, ফসলি জমি, গ্রামের সড়ক নষ্ট হয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। বন্যার ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ভেঙে যাওয়া বাঁধের অংশ মেরামতের জন্য নির্দেশনা দেন তারা। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যায় ফুলগাজীর 5টি গ্রাম। পানি একটু একটু কমতেছে। আমরা যারা ঘরবাড়ি ছাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলাম, এখন আমরা আস্তে আস্তে ঘরবাড়ির দিকে যাইতেছি। ত্রাণ এবং সহায়তা কোনো কিছু চাই না, আমরা একটা টেকসই স্থায়ী একটা বাদ চাই। আমরা স্বচ্ছতার সঙ্গে বলে দেবো যে কত জিও ব্যাগ লাগবে, কি করতে হবে, সময় তথ্য থাকবে। আপনারা জনগণ যারা আছেন, গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনারা দেখে নেবেন যে আমরা আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি আমরা
ব্যর্থ করছি। যদি কখনো কোনো কোয়ান্টিটি ব্যর্থ হয়ে থাকে আমাদের ব্যবস্থা নেব। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের নির্বাচিত সরকারের কাছে যাতে দায়িত্ব হস্তান্তর করা যায়, অন্তর্বর্তী সরকার সে চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সকালে ময়মনসিংহে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন যে উদ্যোগ নিয়েছে সেগুলো সম্পন্ন হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। আলোচনার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে, তো সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে। সংস্কারের আগে নির্বাচন হলে দ্বিতীয় ফ্যাসিবাদের জন্ম হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টাকে সফল করতে যতটুকু সময় প্রয়োজন সেটা অন্তর্বর্তী সরকারের নেওয়া উচিত। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে নির্বাচন আয়োজনের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সংবিধানের মৌলিক কিছু সংস্কার, যার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিবাদের যেন জন্ম না হয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। নোয়াখালীর বেগমগঞ্জ, চৌমুহনী, ছাতারপাইয়া ও তুলাতুলি খাল একসময় পণ্য পরিবহন ও সরবরাহের অন্যতম মাধ্যম ছিল। তবে দখল দূষণ কারণে এই দুটি খাল এখন মৃতপ্রায়। নোয়াখালীর প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী, ছাতারপাইয়া ও তুলাতলি খালের দৃশ্য। ৪৫ বছর আগেও এই দুই খালে নৌকার মাধ্যমে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন ও সরবরাহ করা হতো। তবে প্রভাবশালীরা খাল দুটি দখল করে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এছাড়া বাজারের ময়লা আবর্জনায় ভরাট হয়ে খালটি বর্তমানে ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খালটিতে পানি প্রবাহ না থাকায় গত বছরের আগস্টের বন্যার পানি নামতে দেরি হয়। এতে বন্যা পরবর্তী ৩-৪ মাস ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। এমন পরিস্থিতিতে প্রভাবশালীদের হাত থেকে খাল দখলমুক্ত ও পানি প্রবাহ স্বাভাবিক করার জন্য পুনঃখননের দাবি স্থানীয়দের। খালে আর মধ্যে জঙ্গল জঙ্গল হয়ে গেছে, হানি নামতে পারে না, চলাফেরা কত কষ্ট হয়ে গেছে। খালে পানি স্টেশন হইতেছে না, পানি যাইতে পারতেছে না। দোকানদাররা, সাধারণ মানুষরা দখল করে এটাকে একদম মৃত করে ফেলছে। এটাকে সংস্কার করা দরকার, খনন করা দরকার। যে যেটুকু আসছে সে শুধু সামনের দিকে আগাচ্ছে, শুধু সামনে। আজকে যেখানে 10 হাত, কালকে 12 হাত, ওদের খাল এখন একেবারে ড্রেনের মতো হয়ে গেছে। নর্মাল বর্ষা, নট বন্যা, এখানে পানি উঠে যায়। তো যদি খালটা পুনঃখনন হয় এবং ওয়াকওয়ে হয়ে যায় গাইড ওয়াল দিয়ে, তাহলে আমরা বন্যা থেকে বা বর্ষার মৌসুম থেকে যেভাবে রক্ষা পাওয়া যায় আমরা রক্ষা পাবো। খাল দুটি উদ্ধারে দখল অংশ নিয়ে জরিপ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা। আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এবং লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিতে লিখেছি যে আমাদের এখানে দুই পাশে আমরা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার পাশাপাশি দুই পাশে আমরা রিটেনিং ওয়াল এবং ওয়াকওয়ে করে দিব, যাতে ভবিষ্যতে এদিকে মানুষজন আর সম্প্রসারিত হতে না পারে। খাল দুটি উদ্ধার না করা গেলে এই বর্ষায় আবারও বন্যা হবে বেগমগঞ্জ উপজেলায়, এমনটি শঙ্কা স্থানীয়দের। মাছরাঙা, নিউজ ডেস্ক। সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। তারা জানায়, গতকাল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় আলাদা অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এসব মালামালের মধ্যে রয়েছে কিটক্যাট, চা পাতা ও কফি সহ অন্যান্য পণ্য। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। কারাগারে মাদকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা রাতারাতি সম্ভব নয় বলে জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মুস্তফা কামাল। গতকাল সন্ধ্যায় যশোর কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন,
মাদক বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। এ সময় তিনি মাদকের সাথে জড়িত জেল পুলিশ সহ বন্দীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এছাড়াও নরসিংদী কারাগার থেকে পালানো আসামিদের বিষয়ে তিনি বলেন, পলাতক বন্দীদের সবাইকে এখনও ধরা সম্ভব হয়নি। তাদের ধরতে পুলিশ সহ গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহেল নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায়ের অভিযোগ এনে তার বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গতকাল জুমার নামাজের পর বিক্ষুব্ধ এলাকাবাসী কালীকচ্ছ ইউনিয়নের উত্তর বাজার কদমতলী এলাকায় এই ঘটনা ঘটায়। পুলিশ ও স্থানীয়রা জানান, তাকে বিভিন্ন সময় গ্রামবাসী অনৈতিক কাজ বন্ধ করার জন্য চাপ দিলেও এ বিষয়ে কর্ণপাত করেননি তিনি। পরে দুপুরে বিক্ষুব্ধ গ্রামবাসী তার বাড়িতে আগুন দেয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান, প্রশাসনের পক্ষ থেকে সোহেলকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি মাদক ব্যবসা বন্ধ করেননি। তার বিরুদ্ধে আদালতে মাদক মামলার বিচারাধীন রয়েছে। বিশ্বখ্যাত সরোদ শিল্পী ও উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলী আকবর খাঁ স্মরণে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধে অবদানের জন্য ওস্তাদ আলী আকবর খাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করার দাবি জানান। তারা বলেন, 1971 সালে নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা ছিলেন ওস্তাদ আলী আকবর খাঁ। আলোচনা শেষে শরৎ পরিবেশন, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মেহরাব হোসাইনের মরদেহ 3 দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে কক্সবাজারের উখিয়ার রেজু খালের ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মেহরাব গেল 17 জুন ঘুমধুম ইউনিয়নের বড়ইতলি ঝর্ণায় বেড়াতে যায়। ফেরার পথে অতিবৃষ্টিতে ঝর্ণার পানি ও নদীর প্রবল স্রোতে নিখোঁজ হয় সে। প্রথমবারের মতো বান্দরবানে হচ্ছে টার্গেট বল টুর্নামেন্ট। এদিকে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে 6টি দল। শুক্রবার টার্গেট বল টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল। প্রথম দিনের খেলায় বান্দরবান জেলা পুলিশ দল 8-3 গোলে হারিয়েছে বান্দরবান জেলা দলকে। আরেক ম্যাচে ফিরোজ স্মৃতি দল 6-3 গোলে জিতে গ্লোরিয়াস চট্টগ্রামের বিপক্ষে। গাইবান্ধায় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকেলে জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মুআজ্জম আহমেদ। এছাড়া সিরাজগঞ্জে মাহমুদপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদপুর কাকুলি একাদশ। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সারা দেশে বাড়ছে ডেঙ্গু করোনা সংক্রমণ। ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা না মানার সংক্রমণ বাড়ার শঙ্কা। যশোরে করোনায় গতকাল 1 জনের মৃত্যু। সব ধরনের সুযোগ সুবিধা থাকলেও স্থবির পাবনার ক্রীড়াঙ্গন। ব্যবহার হচ্ছে না শহীদ আমিনুদ্দিন স্টেডিয়াম, টেনিস কমপ্লেক্স ও জিমনেশিয়াম। এবং গোপালগঞ্জে 5 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও পুরো চালু হয়নি ট্রমা সেন্টার। জনবল সংকটে কোনো রকমের বহির্বিভাগ চালু, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।